1971 সালে আমরা বাংলাদেশের মানুষ নিজেদের অস্তিত্ব আর স্বাধীনতার জন্য লম্বা 9 মাস ধরে লড়াই করছিলাম। তবে আপনি কি জানেন, এই ফিলিংসের সাথে সেম ব্রো বলার মতন আমাদের খুবই কাছের একটা দেশ আছে যার নাম চীন বা চায়না। কারণ চীন আসলে প্রথম দেশ যারা 1931 সালেই ফ্যাসিস্ট আগ্রাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের পতাকা উঁচায় ধরছিল। এই চীন জাতি ধরতে পারেন আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও আগে থেকে 1931 সাল থেকে শুরু করে 1945 পর্যন্ত জাপানি আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের স্বাধীনতার জন্য লড়াই করে গেছে। বলা হয় অ্যালাইড নেশনগুলোর মধ্যে চীন অনেক আগে থেকেই অন্যদের তুলনায় বেশি ক্ষতির শিকার হয়েছিল। কারণ 1929 সালে তো গ্রেট ডিপ্রেশন বা মহামন্দা হইল। এরপর থেকে 1930-এর দশকে জার্মানি, জাপান এইসব দেশের মতো সাম্রাজ্যবাদী এক্সপ্যানশনিস্ট পাওয়ার অর্থাৎ তারা বিভিন্ন দেশ দখল করা শুরু করে, আর সেই তখন থেকেই চীন প্রচন্ড ক্ষতির মুখোমুখি হইতে থাকে। এমনকি অনেকের মতে সেই সময় চীনের যে বন্ধু দেশগুলা ছিল, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, ওরা তখন চীনের বন্ধু ছিল, বাট ওদের অ্যাপ্রোচ ছিল এইরকম, ফিড দ্য ওলফ টু স্টপ ইট বাইটিং। মানে বন্ধু এইসব দেশের কাছে চীন ছিল জাপান কিংবা জার্মানির মতন নেকড়েদেরকে খাওয়ায় খুশি রাখার মতন একটা দেশ। চীনের টুকরা টুকরা করে ওদেরকে খাওয়ায় দাও, আমাদেরকে যাতে ওরা জ্বালাতন না করে, এই ছিল চীনের অবস্থা। তবে ইন্টারেস্টিং ব্যাপার, চীনের মানুষ এর বিরুদ্ধে গণপ্রতিরোধ করছিল এবং তাদের সেই গণপ্রতিরোধের লড়াই এবং বাংলাদেশের মুক্তি সংগ্রামের মধ্যে বেশ অদ্ভুত কিছু মিল লক্ষ্য করা যায়। দুইটা লড়াই ছিল জনগণের লড়াই বা পিপলস ওয়ার। বিদেশি দখল বলেন, দমন নীতি বলেন, এইসবের বিরুদ্ধে একদম সাধারণ জনমানুষ এই লড়াইটা করছিল। আমাদের মুক্তি সংগ্রামে 1971 সালের 25শে মার্চের রাতের হামলা, এইটা যেমন একটা বড় ক্যাটালিস্ট বা প্রভাবক হিসেবে কাজ করছে, চীনের ক্ষেত্রে এমন একটা ঘটনা ছিল নানজিং ম্যাসাকার। এটা নিয়ে একটু পরে কথা বলবো। এমনকি 2024 সালে আইসাও আমাদের ছাত্র জনতা সেই একই শিক্ষা আমাদেরকে আবারও মনে করাই দিছে শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে নতুন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন দিয়ে। মুক্তি সংগ্রামে জনমানুষের অংশগ্রহণের দিক থেকে চীন এবং বাংলাদেশের ভাগ্য যে প্রায় একই সুতোয় গাঁথা ছিল, এই ব্যাপারটাই বিস্তারিতভাবে ব্যাখ্যা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। চীনের ইতিহাসে একটু ডিটেইলস আপনাদেরকে বলা দরকার। ফ্যাসিজমের বিরুদ্ধে চীনের সংগ্রামটা আপনি ধরতে পারেন শুরু হয়েছে 1931 সালে, যখন জাপান চীনের মাঞ্চুরিয়ান আক্রমণ করলো। 1931 সালের 18 সেপ্টেম্বর জাপান মাঞ্চুরিয়ার লিউতিয়াও হ্রদের কাছাকাছি এলাকায় একটা প্ররোচনামূলক ঘটনা ঘটায় এবং চীনের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ সূচনা করছিল। খেয়াল করবেন, কথা বলতেছে সেই 1931 সালের, যখন চায়না তাদের ইকোনমিক ডেভেলপমেন্ট বলেন, টেকনোলজিক্যাল বা প্রযুক্তিগত ক্যাপাবিলিটি বলেন, মিলিটারি ইকুইপমেন্ট বা সামরিক সরঞ্জামের কথা বলেন, সব দিক থেকেই জাপানের তুলনায় পিছায় ছিল। চীনের কমিউনিস্ট পার্টি অফ চায়না বা সিপিসি ছিল প্রথম যে জাতীয় প্রতিরক্ষা যুদ্ধে নেতৃত্ব দেয় এবং একটা জাতীয় পর্যায়ের প্রতিরোধ যুদ্ধের ডাক দেয়। চীনের জনগণ খুবই সাহসীভাবে প্রতিরোধের সূচনা করে, আর বৃহত্তরভাবে এইটা বিশ্বব্যাপী ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে প্রবেশের সূচনা ছিল। একটু কি মিল পাইতেছেন অন্য কোনো সংগ্রামের সাথে? হ্যাঁ, 1971 সালেও পাকিস্তানিরা অনেক পিছায় থাকা বাঙালি জাতির উপরে আক্রমণ করছিল। আর বলতে পারেন তখনকার সময়ে শেখ মুজিব এবং অন্যান্য বড় বড় নেতাদের যে ভূমিকা ছিল সেইটা চীনের ক্ষেত্রে প্লে করছে সিপিসি। 1931 সাল থেকে 1937 সাল পর্যন্ত বেশ কিছু ঘটনা ঘটে চীন এবং জাপানের মধ্যে। 1937 সালের জুলাই মাসে মার্কো পোলো ব্রিজে ছোট একটা সংঘর্ষ দিয়ে শুরু হয় চাইনিজ ওয়ার অফ রেজিস্ট্যান্স এগেইনস্ট জাপানিজ অ্যাগ্রেশন। কেউই কিন্তু তখন ভাবে নাই এইটা পরিণত হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দীর্ঘতম এবং সবচেয়ে নির্মম লড়াইয়ে। যেমনটা হয়তো কেউ ভাবে নাই বাংলাদেশে কোটা আন্দোলন পরবর্তীতে পরিণত হবে এত বড় সংঘর্ষে। তারপরে আসে 1937 সালের ডিসেম্বর মাসে সাংহাই লড়াই বা সাংহাই ক্যাম্পেইন, যেখানে চীনের শত্রুরা ছিল প্রযুক্তিগতভাবে প্রচন্ড শক্তিশালী, কিন্তু তারা নিজেদের কাছে যা আছে সেই হাতিয়ার আর অনেক সাহস নিয়েই লড়াই চালায় গেছিল। তবে দুঃখের বিষয় হইতেছে শেষ পর্যন্ত সাংহাই চলে যায় জাপানিদের হাতে। এরপরে অবস্থা আরো বেগতিক হয় 1937 সালের শেষ দিকে নানজিং গণহত্যার কারণে, যেখানে মাত্র 6 সপ্তাহের মধ্যে জাপানি সেনারা নানজিং শহরে অকথ্য নৃশংসতা চালায়। প্রায় 3 লক্ষেরও বেশি চীনের সাধারণ মানুষ এবং সেনাদেরকে দুনিয়া থেকে সরাই দিছিল তারা, আর প্রায় 20,000 নারীকে ধর্ষণের শিকার হইতে হয়েছিল। চাইনিজদের প্রতি এইখানে অ্যাপ্রোচটা ছিল কিল দেম, বার্ন দেম, রেপ দেমের মতো। শুধু এই
একটা শহরের উপরে এরকম অকথ্য নৃশংসতা চালানো হয়েছিল চীনের সাধারণ জনগণের মনোবল ভাঙা দেওয়ার জন্য। পরবর্তীতে চীনের এই অ্যান্টি ফ্যাসিস্ট যুদ্ধে 1938 সালের জুন থেকে অক্টোবর পর্যন্ত শুরু হইল উহান ওয়ার, যেইটা চীনের সবচেয়ে বড় প্রতিরোধ সংগ্রাম, কারণ এইখানেই চীনের জাতীয় ঐক্যের পরিচয় পাওয়া গেছিল। আগে যেখানে কুওমিন্টাং, কেএমটি আর দ্য কমিউনিস্ট পার্টি অফ চায়না সিপিসি নিজেদের মধ্যেই কানাঘুষা করত, সেইখানে এবার তারা একসাথে হয়ে ন্যাশনাল ইউনাইটেড ফ্রন্ট গঠন করলো। ব্যাপারটা কিন্তু বলার সময় খুবই স্মুথ শোনাইতেছে, তবে কাজটা এতটা সহজ ছিল না। একমাত্র জাতীয় প্রতিরোধের জন্যই তারা ঐক্যবদ্ধ হয়েছিল। তখন হাজার হাজার সৈন্য আর সাধারণ মানুষ মিলে প্রতিরোধ করছিল। যদিও উহান শেষ পর্যন্ত জাপানিদের দখলে চলে যায়, তবে এই সংগ্রামের আসল অর্জন ছিল চীনা ঐক্য আর প্রতিরোধের প্রবল মনোভাব, কারণ তারা সারা দুনিয়াকে দেখাই দিল চীন এত সহজে হার মানবে না। এইরকমই একাত্মতা 1971 সালের মুক্তি সংগ্রামেও বাংলাদেশের জনসাধারণের মধ্যে দেখা গেছিল। 69-এর গণ অভ্যুত্থানে তৎকালীন স্বৈর শাসক যখন ধরাশায়ী হন, এরপর কিন্তু বাঙালিদের অন্তরে স্বাধীনতার আকাঙ্ক্ষা আরো দৃঢ় হয়েছিল। আর এই কারণেই পরবর্তীতে পাকিস্তান সরকার যখন ক্ষমতা হস্তান্তর করতে চাইল না, 1971 সালের মার্চ মাসে শেখ মুজিবুর রহমানের ডাকে অসহযোগ আন্দোলনে যোগ দেয় বাঙালিরা, যা বলতে পারেন কার্যত স্বাধীনতা সংগ্রামের একটা প্রস্তুতি ছিল। আর বাঙালি যে পাকিস্তানি স্বৈরাচার আর মানবে না সেইটাও জানাই দিছিল। এইটাকে বাংলাদেশ রাষ্ট্র গঠন আর স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা মাইল ফলক হিসেবে ধরা হয়। 1937 সালে সিপিসি, দ্য কমিউনিস্ট পার্টি অফ চায়না, তাদের 8th রাউট আর্মি ব্যাটল অফ পিংজিংগুয়ান এই সংগ্রামে একটা বড় বিজয় আনতে পারছিল। সংগ্রামের সময় চীনের সাধারণ জনগণের জন্য এই জয় ছিল প্রচন্ড ইন্সপিরেশনাল বা অনুপ্রেরণাদায়ক। সেম ঘটনা দেখা যায় 1971 সালে কুষ্টিয়ার যুদ্ধে, যেটাকে আপনারা ব্যাটল অফ কুষ্টিয়া নামেও জানেন, যেখানে বাঙালি গেরিলা বাহিনী মুক্তি ফৌজ পুলিশের সাহায্য নিয়ে 1971 সালের মার্চ মাসে পাকিস্তান সেনাবাহিনীর একটা রেজিমেন্ট ছিল 27তম বালুচ রেজিমেন্ট, যেখানে 147 জন পাকিস্তানি সেনা ছিল, ওরা মিলা কুষ্টিয়া দখল করছিল এবং তাদের বিরুদ্ধে লড়াই করে বাঙালিরা জয়লাভ করছে। এইখানেই চীনের ব্যাটল অফ পিংজিংগুয়ান আর বাংলাদেশের ব্যাটল অফ কুষ্টিয়ার অনেক বড় মিল। চীনের সংগ্রাম কিন্তু শুধুমাত্র ফ্রন্ট লাইনে সীমাবদ্ধ ছিল না, তারা গেরিলা কৌশলও ব্যবহার করত, বিশেষত জাপানি বাহিনীর পিছনে আক্রমণ চালানোর জন্য। চীনা সেনারা, স্থানীয় মিলিশিয়া আর সিভিলিয়ানরা মিলে বিভিন্ন জায়গায় গেরিলা আক্রমণ চালায় জাপানিদের জীবন আরো কঠিন করে তুলছিল। এই আক্রমণে চীনের বিরুদ্ধে তীব্র লড়াই চালানো হয়, কিন্তু যখন চাইনিজ এক্সপিডিশনারি ফোর্স পাল্টা আক্রমণ চালায় এবং বার্মা রোড পুনরুদ্ধার করে, যেটা মিত্র শক্তির সরবরাহ চীনে পৌঁছানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রুট ছিল, এইটার কারণে চীন এবং মিত্র শক্তি উভয়েই অনেক শক্তিশালী হয়ে ওঠে আর চীন পুরোপুরিভাবে জাপানি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালায় যায়। ঠিক 1 বছর পরে 1945 সালে যুক্তরাষ্ট্র যখন পার্ল হারবার, যে আক্রমণ 1941 সালে হয়েছিল, সেইটার প্রতিশোধ নিতে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বোমা ফেলে, তখন জাপানি সেনাদের ভয়াবহ আক্রমণ থামতে শুরু করে। একই সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে আর চীনের রেজিস্ট্যান্স ওয়ারে বিজয় হয়। এবার যদি একটু আমাদের নিজেদের ইতিহাসের দিকে তাকাই, আমরা সবাই জানি এইটার আগুন দেশভাগের পর থেকেই চলতেছিল। আর 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বলা যায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে নিজেদের অধিকার আদায়ের লড়াই অফিসিয়ালি শুরু হয়েছিল। তখন কিন্তু শুধু ছাত্র সমাজ না, বরং সকল স্তরের বাঙালিদের আর বুঝতে বাকি থাকে না পাকিস্তানের স্বৈরাচার থেকে নিজেদেরকে রক্ষা না করলে বাঙালির অস্তিত্বই আর থাকবে না। এরপর একের পর এক ঘটনা তো ঘটেই। 1966 সালের 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান আর 70-এর নির্বাচনের মতন ঘটনাগুলা। তবে 25শে মার্চ 1971 সেই রাতের হামলার মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনী যে গণকতল শুরু করে দিল, তখন থেকেই বাঙালিরা বাধ্য হয় নিজেদের যা সামর্থ্য আছে সবকিছু নিয়েই লড়াই করতে। তখনই শুরু হয়েছিল আমাদের মুক্তি সংগ্রাম। চীনের লড়াই কিন্তু ছিল জাপানি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, অন্যদিকে আমরা বাঙালিরা লড়তেছিলাম পাকিস্তানি শোষণের বিরুদ্ধে। দুইটাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, দুইটাই ছিল সাধারণ জনগণের লড়াই। চীনে যেমন কৃষক, ছাত্র, বুদ্ধিজীবীরা একসাথে মিলে লড়ছিল, বাংলাদেশের ক্ষেত্রেও কৃষক, ছাত্র, শিক্ষক সমাজ মিলে মুক্তি বাহিনী বানাইছিল। সবচেয়ে বড় যে মিল পাওয়া যায় যুদ্ধের কৌশলে, দুই দেশে উভয়েই গেরিলা যুদ্ধ করছিল। আর এই গেরিলা যুদ্ধের মাধ্যমে কিন্তু শত্রুপক্ষ সবচেয়ে বেশি ঘায়েল হয়েছিল।
প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে কিন্তু জাপানি সেনারা ছিল প্রযুক্তিগত দিক থেকে প্রচন্ড শক্তিশালী। তাদের অস্ত্র, ট্যাঙ্ক, আর্টিলারি সবই বলতে গেলে অনেক উন্নত। সেই দিক থেকে চীনারা অনেক পিছায় ছিল, আগেই তো বলছিলাম। জাপানিরা যতই উন্নত হোক, চীনের মানুষজন একটা জিনিস মানত, জাপানিরা হইতেছে ভিনদেশী, অন্যদিকে চীনের মাটি একমাত্র তাদের নিজেদেরই। আর ভূখণ্ডের সঙ্গে মানুষের এই সম্পর্কই সবচেয়ে বড় শক্তি, যেটা বাঙালিরা উপলব্ধি করতে পাইরা গেরিলা বাহিনী গঠন করছিল। চীনা কমিউনিস্ট পার্টি সিপিসি বিশেষভাবে এই গেরিলা কৌশল ব্যবহার করার মাধ্যমে গ্রামাঞ্চলে নিজেদের বেইজ এরিয়া তৈরি করে, যেখানে সেখানকার জনগণের সক্রিয় সহায়তায় জাপানি সেনাদের সাপ্লাই লাইন কেটে দেওয়া, ছোট ছোট আক্রমণ বা অ্যাম্বুশ, হঠাৎ করে ঘেরাও করা, জাপানিদের উপরে হামলা করা, এইসব কৌশলের মাধ্যমে তারা জাপানি সেনাদের ধীরে ধীরে কাবু বানায় ফেলে। তাই বলা যায় গেরিলা কৌশল আসলে শুধুমাত্র একটা যুদ্ধের পদ্ধতি না, বরং এইটা ছিল এক ধরনের পিপলস ওয়ার বা জনমানুষের সংগ্রাম। বাংলাদেশের ক্ষেত্রেও মুক্তি বাহিনীতে শুধুমাত্র সেনারাই ছিল না, বরং ছাত্র, কৃষক, শ্রমিক, নারী সবাই যোগ দিছিল মুক্তি বাহিনীতে। পাকিস্তানি বাহিনীর কাছে ছিল ভারী অস্ত্র, কিন্তু আমাদের যোদ্ধারা গ্রামের ভেতরে নদী, খালে ছোট ছোট টিমে ভাগ হয়ে আক্রমণ করত। সাপ্লাই লাইন, ট্রেন লাইন, ক্যাম্প সব জায়গাতেই ছোট ছোট হামলার মাধ্যমে পাকিস্তানি সেনাদের নাকানি চুবানি খাওয়াইছিল। তাই বাংলাদেশের মুক্তি সংগ্রামকেও পিপলস ওয়ার বলা যায়। আরেকটা দিক থেকে এই দুই দেশের যে মিল আছে সেটা হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা। চীন যেখানে পাইছিল মিত্র শক্তির সহায়তা, আমরা আমাদের মুক্তি সংগ্রামে পাইছিলাম তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কিংবা ভারতের মতো রাষ্ট্রের সহযোগিতা। চীনের সংগ্রাম প্রথম দিকে ছিল একেবারেই অভ্যন্তরীণ একটা প্রতিরোধ, তবে এইটা এক পর্যায়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম বড় একটা থিয়েটারে পরিণত হয়। মানে বুঝতেছেন, সেইটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ ছিল। যদিও নিজেদের স্বার্থেই হোক, তবুও মিত্র শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন আর ব্রিটেন চীনের দিকে নজর দেয়। যুক্তরাষ্ট্র প্রথম দিকে অস্ত্র আর অর্থ সাহায্য দেয়। পরবর্তীতে জাপান যখন পার্ল হারবার আক্রমণ করে আর চীনের লড়াইকে ওয়ার্ল্ড ওয়ার 2 এর একটা মেজর অংশে পরিণত করে, ফলে জাপানের চাপ শুধু চীনের উপরে নয়, পুরো মিত্র শক্তির ফ্রন্টে ছড়ায় যায়। আর যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি আর হিরোশিমা আক্রমণ করে সরাসরি সংগ্রামে অংশ নেয়। বাংলাদেশের ক্ষেত্রেও এই সংগ্রাম শুরু হয়েছিল অভ্যন্তরীণ প্রতিরোধ যুদ্ধের মাধ্যমে, যেটা ছিল মুক্তিকামী জনগণের গেরিলা লড়াই। প্রথম দিকে ভারত বাঙালিদেরকে সামরিক ট্রেনিং এ সহায়তা করে, তবে পরবর্তীকালে এই সংগ্রাম একটা বড় আন্তর্জাতিক মোড় নেয়। এমনকি আমাদের মুক্তি সংগ্রামও কিন্তু তখনকার শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ারের একটা অংশ ছিল। ভারতের সরাসরি সামরিক হস্তক্ষেপে অবশ্য মিত্র বাহিনী পাকিস্তানি বাহিনীকে খুব দ্রুতই দুর্বল করে ফেলে। এরপর মাত্র 13 দিনের মাথায় পাকিস্তান আত্মসমর্পণ করে আর জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। দুইটা লড়াই কিন্তু ছিল একটা বড় ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক সংগ্রামের পার্ট, যেখানে আন্তর্জাতিক মিত্ররা বা বলতে পারেন বন্ধু রাষ্ট্ররা নিজেদের স্বার্থ রক্ষার জন্য হইলেও সরাসরি যোগদান করে এবং সংগ্রামের টার্নিং পয়েন্ট গুলা নিয়ে আসে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, চীনের সংগ্রাম যেখানে ছিল কয়েক বছর ব্যাপী লম্বা এবং বিশ্বব্যাপী, আমাদেরটা ছিল মাত্র 9 মাসের। এই দুই যুদ্ধের মিল নিয়ে আমি এত বকবক কেন করতেছি? কারণ এই ইতিহাস আমাদের মনে করায় দেয়, ফ্যাসিবাদ কখনো একটা সময় বা একটা স্থানে সীমাবদ্ধ থাকে না। এইটা কখনো বিদেশি দখল, বরং কখনো রাজনৈতিক স্বৈরশাসন রূপেও আসে, যেমনটা দেখা যায় বর্তমান সময় 2024 সালে বাংলাদেশের নতুন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। একতরফা নির্বাচন, প্রহসন, বিরোধী দলের দমন, ছাত্রদের উপরে সরাসরি গুলি করে তাদেরকে শেষ করে ফেলা, সংবাদ মাধ্যমের নিয়ন্ত্রণের পাশাপাশি সাংবাদিক এবং মুক্ত চিন্তার মানুষদের ভাব প্রকাশে বাধা দেওয়া, এমনকি ফেসবুক স্ট্যাটাসের কারণেও নির্যাতনের শিকার হইতে দেখা যাইতো শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমে। আর ডেমোক্রেটিক ভ্যালুর এই চূড়ান্ত লঙ্ঘন, এইটার ফলাফল আমাদের সবারই জানা। 24-এর বাঙালি ছাত্র সমাজের মধ্য দিয়ে এইখানে ইতিহাস নিজেকে আবার পুনরাবৃত্ত করছে। 80 বছর আগে চীন যেমন দেখাইছিল ঐক্যের শক্তি কিভাবে স্বৈরাচারকে হারাইতে পারে, 53 বছর আগে বাংলাদেশ ঠিক তেমনি ভাবে প্রমাণ করছিল স্বাধীনতা অর্জন করা যায় রক্ত দিয়ে। তেমনি 2024 সালে বাংলাদেশের তরুণরাও দেখাই দিল গণতন্ত্রের জন্য মানুষ সব সময় জান দিয়ে লড়াই করতেও প্রস্তুত। এইভাবেই চীন থেকে বাংলাদেশ পর্যন্ত বিশ্বের বিভিন্ন অংশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের অধিকার আর স্বাধীনতা অর্জনের জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি এই ধরনের কন্টেন্টগুলো ভালো লাগে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।